আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ভেক্টর অধ্যায়ের আমাদের আজকের ক্লাসে, যেখানে আমরা আলোচনা করব সরলরেখার ভেক্টর সমীকরণ। তো এই টপিকটা বেশিরভাগ সময় আমাদের ক্লাসের শিক্ষকরা একটু এড়িয়ে যায় এবং আমরা অতটা গুরুত্বের সাথে দেখি না। যদিও এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কোনো টপিক নয়, তবে যেহেতু আমাদের বইয়ে এটা আলোচনা করা আছে, অনেক স্টুডেন্টই বই খুললে এই টপিকটা বুঝতে পারে না। তো আশা করছি আজকের এই ক্লাসটা দেখলে সকলেই ভালোভাবে বুঝে যাবা এই টপিকে কি বলছি। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমি সরলরেখার ভেক্টর সমীকরণ সম্পর্কে কিছু তথ্য লিখে দিই। প্রথমে একটা কি বলছি এখানে আমি, যে এ বিন্দুগামী ও বি ভেক্টরের সমান্তরাল লেখার ভেক্টর সমীকরণ হচ্ছে এই যে এইটা, মুখস্থ রাখতে হবে। এখন বলতে পারো ভাই কি বললেন এখানে, এ বিন্দুগামী, কিন্তু বিন্দু তো এখানে আপনি জাস্ট একটা একটা লিখেছেন। বিন্দু মানে তো দুইটা স্থানাঙ্ক থাকবে, এক্স কমা ওয়াই, 2, 3 এরকম হবে বিন্দু। তো বিন্দু আবার এরকম হলো কেন কেন? তো দেখো এখানে বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু আমার বিন্দুটা, এই যে ধরো এটা হচ্ছে এ বিন্দু, এই এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর। তাহলে এটা এ বিন্দু, বিন্দুর স্থানাঙ্ক দেয় নাই, কি বলছে এর অবস্থান ভেক্টর। ধরো এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে কি মূল বিন্দু, এটাকে আমি ধরে নিলাম মূল বিন্দু 0, 0 ও 0, 0। ওকে, তো আমার আসলে এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে এই যে ও এ। কি দেওয়া আছে ভাইয়া? ও এ। এই ভেক্টরটা দেওয়া আছে কত? এ ভেক্টর। আর আমাকে বলছে তোমাকে আরো একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর, এই যে হলুদ রঙের বি ভেক্টর। এই ভেক্টরের সমান্তরাল একটা রেখার ভেক্টর সমীকরণ লিখো। মানে এই রেখার সমান্তরাল রেখা কেমন হতে পারে? এই রেখার সমান্তরাল রেখা এই যে এইটা, কিন্তু যে কোনো সমান্তরাল না, অবশ্যই সেই সমান্তরাল রেখাটা আবার এই যে এ বিন্দু দিয়ে যাইতে হবে। তাহলে সেটাকে আবার কি হতে হবে বলো? এ বিন্দুগামী হতে হবে। মানে এক কথায় এ বিন্দুগামী, যার অবস্থান ভেক্টর দেওয়া, এবং এই ভেক্টরের সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ বের করতে বলছে। কিভাবে করব আমরা খেয়াল করো। আমরা প্রথমেই সঞ্চার পথে দেখেছিলাম সরলরেখার উপরস্থ একটা বিন্দু পি অফ এক্স ওয়াই ধরে নিতে হয়। আমরা এখানেও এর সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু আমি পি বিন্দু ধরে নিব, যার অবস্থান ভেক্টর, যেহেতু সবকিছু ভেক্টরের কাজ এখানে, যার অবস্থান ভেক্টর আমি আর ধরে নিব। তাহলে আমি এই নীল রেখার সমীকরণ, ভেক্টর সমীকরণ বের করতে চাচ্ছি, তাই আমি এর উপরস্থ একটা বিন্দু পি, পি বিন্দু এখানে না, এখানে ওখানে যে কোনো জায়গায় হইতে পারে, পি ধরে নিলাম, যার অবস্থান ভেক্টর বললাম কি আমি আর, আর ভেক্টর। তার মানে কি? তার মানে এখানে যে এটা দেওয়া আছে, এই যে এইটার মান কত? আর ভেক্টর। ওকে, এখন বলো, এই যে এইটা দেওয়া আছে, এখানে এইটা দেওয়া আছে। এখন তোমরা বলো এটা কি না ত্রিভুজ না? আমি কি বলতে পারি না এই যে ত্রিভুজ, ত্রিভুজ ও এ পি তে দেখো, এই যে ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে কত? এই যে ওপি ভেক্টর। তাহলে অতএব ওপি ভেক্টর ইকুয়াল টু কত? ও এ প্লাস এপি। এখন বলো তো ভাইয়া, ও এ মানে কি? এই যে ও এ, ও এ মানে কি ভাই? এটা না, এটার মান কত? এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা তো এ ভেক্টর প্রশ্নে দেওয়াই আছে। তাহলে লিখে ফেলো, এটা কত হবে? এবার কি বলছে ভাইয়া দেখো, এডি ভেক্টর। এখন এডি ভেক্টরটা কিভাবে আমরা বের করতে পারি? এই যে এডি, সরি এডি, কত বলছে না, এপি না, সরি, আমাদের আরেকটা কি লাগবে? এই যে এপি, ডি না, সরি কিন্তু ডি নাই, মানে এমন ভাবে লিখেছি নিজেই বুঝতে পারছি না। ওকে, এটা পি, এই যে এটা পি ছিল। ওকে, তাহলে এপি, এখন তোমরা আমাকে বলো যে এই যে এপি, এই এপি কিভাবে বের করবা? তাহলে এখন তোমরা বলো এপিটা কি এই ডি ভেক্টরের সমান্তরাল না? তাহলে লিখে ফেলি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই এপি ভেক্টরটা কি বি ভেক্টরের সমান্তরাল। তাহলে আমরা বলতে পারবো যে এপি ভেক্টরটা কি হবে? টিবি। আমি বলতে পারবো ভাই কেন টি? কারণ দেখো ভাইয়া, এরা দুইজন কি সমান্তরাল, সমান্তরাল মানে কি দিক একই। তাহলে ভেক্টর নির্দেশক এই যে বি, এখানেও বি থাকবে, তবে মান তো আলাদা, মান তো সেম বলে নাই, সমান ভেক্টর তো বলে নাই, সমান্তরাল বলেছি জাস্ট। তাহলে মানটা আলাদা হতে পারে। মানটা আলাদা মানে কি, এর জাস্ট এটা গুণিতক করে দিলে হলো, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বা অর্ধেক, বা 0.5 গুণ, 0.7 গুণ হতে পারে মান। তাহলে তার সাথে এই জন্য আমরা টি গুণ করে দিলাম, যেখানে টি একটা প্যারামিটার। তাহলে এই মানটা যদি আমরা বসাই দিই, এপির মান কত? এই যে টিবি। আর ওপির মান কত ছিল? ওপির মানই কত ছিল? আর। তাই এটাই হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। এই রেখাটার ভেক্টর সমীকরণ হচ্ছে এটাই, আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আশা করছি ব্যাপারটা বুঝছো। আমি আবারও বলি, আমাদের কিন্তু স্থানাঙ্ক দেয় না, এই এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ ভেক্টরটা দেওয়া আছে, তো এটা দেওয়া আছে। আমাদেরকে বি ভেক্টরের সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ বের করতে বলছে। আমরা এর উপরস্থ একটা পি বিন্দু ধরে নিলাম, যার অবস্থান ভেক্টর আমি আর ভেক্টর ধরলাম। তাহলে আমরা এখানে ত্রিভুজ, ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা এটা লিখলাম। তাহলে এখন ও এর মান তো এ বোঝাই যাচ্ছে। এখন এপির মানটা কত? এপির মানটা কত? এপির মানটা হবে এই যে, এপিটা যেহেতু বি ভেক্টরের সমান্তরাল, তাই জাস্ট টিবি বসাই দিলাম। এটাই হচ্ছে কি আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টিবি ভেক্টর। ওকে, আশা করছি বুঝছো। চলো আমরা পরেরটাতে চলে যাই। যে আগেরবার কি ছিল? আগেরবার ছিল এ বিন্দুগামী এবং বি ভেক্টর। দেখো
বি ভেক্টরটা সরাসরি দেওয়া ছিল, আর এবারে আমার বি ভেক্টরটা সরাসরি দেওয়া নাই। এবারে কি বলছে, এই দুইটা বিন্দুর যে সংযোগ রেখা, সেই রেখার ভেক্টর, সেই রেখার সমান্তরাল রেখা, এই দুইটা বিন্দুর যে সংযোগ রেখা। আর আগেরবার সরাসরি ওই ভেক্টরটাই দেওয়া ছিল, এবার ভেক্টর বলে নাই, ওই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ বলেছে। মানে এই যে দেখো, আগেরবার যা বলা ছিল তাই বলেছিল, এ বিন্দুগামী, যে এ একটা বিন্দু যার অবস্থান ভেক্টর এ ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এ ভেক্টর মানে কি, যে এটাকে যদি আমি মূল বিন্দু ধরে নেই 0 0, তাহলে এখান থেকে যে এই ভেক্টরটা আমার দেওয়া আছে, যে অবস্থান ভেক্টর, এইটাই হচ্ছে কি আমার এ ভেক্টর। আর আগেরবার এই যে এই ভেক্টরটা দেওয়া ছিল, আগেরবার এই ভেক্টরটা সরাসরি দেওয়া ছিল, আর এবারে এই ভেক্টরটা দেয় নাই, না দিয়ে বলছে কি, এই ভেক্টরটা সরাসরি না দিয়ে কি বলছে, যে দুই বিন্দু দিয়ে দিয়েছে, যে একটা বিন্দু কত বি, আর একটা বিন্দু কত সি, এদেরও অবস্থান ভেক্টরই দেওয়া আছে, এদেরও কি দেওয়া আছে অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর বি আর এর অবস্থান ভেক্টর কি সি দেওয়া আছে। দিয়ে বলছে সেই ভেক্টরটার সমান্তরাল, মানে আগের তথ্যটাই, যে এই ভেক্টরটার সমান্তরাল রেখা, এবারে বলছে কি এইটার সমান্তরাল রেখা যেটা এই বিন্দুগামী। ওকে, তাহলে আগের মতোই আমাদেরকে এটা বের করতে বলছে। দেখো আগেরবার কি পেয়েছিলাম, আমি জাস্ট বলে রাখি, আগেরবার পেয়েছিলাম যখন এই ভেক্টরটা সরাসরি দেওয়া ছিল, এই ভেক্টরটা সরাসরি দেওয়া ছিল, তখন কি হচ্ছিল, যে আর ইকুয়াল টু এই যে এ প্লাস এটার অবস্থান ভেক্টর প্লাস টিবি, মানে এই ভেক্টরটা, এই ভেক্টরটা। তাহলে আমার এখনো উত্তর কি হবে, আর প্লাস আর ইকুয়াল টু এ প্লাস টিবি। এখন বি মানে এই যে এই ভেক্টরটা, এখন এই ভেক্টরটা কত হবে, দেখো আমি তোমাদেরকে অলরেডি তোমাদেরকে পড়িয়ে এসেছি, যে কোন ভেক্টরের উপরস্থ দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকলে, সেই ভেক্টরটা যদি বের করতে চাও, মানে এই ভেক্টরটা যদি বের করতে চাও, এখানে আমি আর বি দিয়ে না লিখি, এবারে আমি বি দিয়ে না লিখি, কেননা বি দিয়ে লিখলে তোমরা কনফিউজ হয়ে যাবে, যে ভাই এখানে তো বি আছে আপনি বি লিখলেন। হ্যাঁ, আগেরবার না হয় এই ভেক্টরটাকে বি নাম দেওয়া ছিল, এবার তো আর এই ভেক্টরটাকে বি নাম দেওয়া নাই। তাহলে এই ভেক্টরটাকে আমরা বি নাম না দিয়ে আমরা এই ভেক্টরটাকে এম নাম দিই, যে এই বিসি ভেক্টর, বা একবারে বিসি লিখলেও হয়। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখে দিই যে বিসি ভেক্টর। ওকে, এখন এই বিসি ভেক্টরটা কিভাবে বের করবা, এই বিসি ভেক্টর বের করার নিয়ম কি, দেখো, আর এই বিসি ভেক্টর আমি তোমাদেরকে পড়াইছিলাম, যে দুইটা ভেক্টরের উপরস্থ দুইটা বিন্দুর, কোন রেখার উপরস্থ দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকলে সেই ভেক্টরটা নির্ণয় করা যায় পরেরটা বিয়োগ আগেরটা, পরেরটা বিয়োগ আগেরটা, তাহলে সি মাইনাস, সি এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর সি ভেক্টর, এর অবস্থান ভেক্টর বি ভেক্টর, তাহলে সি মাইনাস বি। তো জাস্ট এই বিসি এই মানটা বসাই দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে আর ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু বিসি মানে কি সি মাইনাস বি। দেখো এটাই কিন্তু আমাদের সূত্র ছিল। ওকে, তাহলে আবারও বলি, যদি এ বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে বলে ওই বিন্দুগামী এবং আরেকটা ভেক্টর, ভেক্টরটাই দেওয়া আছে, তার সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ বের কর, তাহলে কি হবে, আর ইকুয়াল টু এই ভেক্টর প্লাস টিবি এই ভেক্টর। আর এখানে এর উপরস্থ দুটো বিন্দু বলা আছে, তাহলে কি হবে, আর ইকুয়াল টু এ প্লাস টি এই ভেক্টর, এই ভেক্টর মানে কি সি মাইনাস বি। ওকে, আশা করছি বুঝছো। চলো আমরা পরেরটাতে চলে যাই। দেখো কি বলছি এখানে, বলছি যে দুই বিন্দুগামী রেখার ভেক্টর সমীকরণ। দুইটা বিন্দু কে কে, একটা বিন্দু এ আর একটা বিন্দু কে বি, তাদের স্থানাঙ্ক দেওয়া নাই, তাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে। যেমন এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে কি বি ভেক্টর। বলছে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ, তাহলে কি হবে, আর ইকুয়াল টু এ প্লাস টি বি মাইনাস এ। দেখো আমি বুঝাচ্ছি, আমাদের এখানে আগেরবার একটু ঝামেলা ছিল, আগেরবার কি ছিল, একটা বিন্দু দেওয়া ছিল আর আরেকটা রেখার সমান্তরাল বলছিল, এবার দুইটাই বিন্দু দেওয়া আছে। তো ধরো এই যে এ বিন্দু, স্থানাঙ্ক কিন্তু দেওয়া নাই, এ বিন্দু আর এটা হচ্ছে কি বি বিন্দু, এর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ, তাহলে অবস্থান ভেক্টর মানে কি, আমি যদি এটাকে মূল বিন্দু ভাবি, এটাকে যদি মূল বিন্দু ভাবি 0 0, তাহলে এর সাপেক্ষে দুজনেরই কি দেওয়া আছে, অবস্থান ভেক্টর দেওয়া আছে, এর অবস্থান ভেক্টর এ ভেক্টর আর এর অবস্থান ভেক্টর কত বি ভেক্টর। তাহলে এটা এ ভেক্টর, এটা কত বি ভেক্টর, এই যে তীর চিহ্ন দিয়ে দিয়েছি, আমি আরো একটা দিয়ে দিচ্ছি। আবার পরীক্ষায় তোমরা দুটো করে দিও না, এটা মানে আমার রেখায় ফিক্স তীর চিহ্ন ছিল, আর তীর চিহ্ন আমি এটা দিলাম তোমাদের বোঝার জন্য, কোন তীর চিহ্ন অনেকে নাও দেখতে পাইতে পারো। ওকে, এখন আমাদেরকে কিন্তু এই যে এবি রেখার সমীকরণটা বের করতে বলছে, কি বলছে, এবি রেখার সমীকরণ। তো খেয়াল করো, আমি পুরো ডিটেলস না বলে, যেহেতু এর আগে দুইটা ম্যাথ করলাম, সেই দুটার আলোকেই জাস্ট বলি, সেই দুটার সূত্র থেকে আমি কি দেখেছিলাম, আমি দেখেছিলাম ভাইয়া, যে আর ইকুয়াল টু এ প্লাস টিবি, টিবি এটা কখন, যখন এই যে একটা বিন্দুগামী এবং আরেকটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর, আর যদি তা না বলে দুইটা বিন্দুর সমান্তরাল বলতো, মানে দুইটা বিন্দুর সংযোগ রেখার সমান্তরাল, তখন কি এদের অবস্থান ভেক্টর যেহেতু দেওয়া, তাহলে সি মাইনাস বি করে দিতাম। তাহলে আরেকটা কি দেখেছিলাম আমরা, আর ইকুয়াল টু এ প্লাস টি সি মাইনাস বি। ঠিক, এখন এখানেও কিন্তু ব্যাপারটা তাই, এর আগের কেসটাই, যে আমাদের এই দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, এই দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, স্থানাঙ্ক তো দেওয়া নাই, মানে অবস্থান ভেক্টর দেওয়া।
কারণ আমাকে যেই রেখাটা বের করতে হবে, মানে এই রেখাটা বের করতে হবে, এই যে এই রেখাটা, এই যে এই রেখাটা বের করতে বলছে। এখন এই নীল রেখাটা কি ভাইয়া, এই যে এ বিন্দুতে যাচ্ছে না, আমি বলতে পারি। তাহলে আমি যদি আগের মতো করে সাজাতে চাই, বেশি ব্যাখ্যা না দিই, কারণ বেশি ব্যাখ্যা দিলে গোলায় ফেলবা। এ বিন্দুগামী, তাহলে বলো এ বিন্দুগামী, এ বিন্দুগামী এবং এবং এই নীল রেখাটা কি এই এবি রেখারই সমান্তরাল রেখা না? এ বিন্দুগামী, কিন্তু এই নীল রেখাটা কি এবির সমান্তরাল না? আর সমান্তরাল কেন বলছি, কেননা মান তো আর সেম না, মান তো এতটুকু না, আমার তো রেখা, রেখা মানে তো মান অনেক বড় হতে পারে। তাহলে এ বিন্দুগামী এবং এবি এর সমান্তরাল, এবি এর সমান্তরাল রেখা। তাহলে কি হবে, এই যে আগের কেসের ওই সূত্রটা অ্যাপ্লাই করে দাও, এই যে একটা বিন্দুগামী এবং এই দুটো বিন্দুর সংযোগ রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে এবি এর সংযোগ রেখার সমান্তরাল, এবি এর সমান্তরাল রেখা কি হবে, আর ইকুয়াল টু কি হবে বলো, এ বিন্দুগামী, তাহলে এর অবস্থান ভেক্টরটা লিখবো ফার্স্টে, তাহলে এ প্লাস টি ইনটু, যেহেতু এবি তাহলে এবি রেখা কি, এটা বি এটা এ, এটা এ, তাহলে কি হবে বি মাইনাস এ হবে না? তাহলে পরেরটা দেখবি আগেরটা, তাহলে টি ইনটু বি মাইনাস এ। ওকে, দেখো এটাই কিন্তু আমাদের সূত্র ছিল, এ প্লাস টি ইনটু বি মাইনাস এ। আর ডিটেলসে করতে চাইলে ভেঙে ভেঙে করতে পারো, আগেরটার যে ব্যাখ্যাটা ছিল সেম এই ব্যাখ্যা অনুযায়ী করতে পারো, তার সাথে এই ব্যাখ্যাটাও তখন আবার ওখানে লাগবে। এত বেশি চাপ নেওয়ার দরকার নেই, ঠান্ডা মাথায় মনে রাখবে, পয়েন্টগুলো জাস্ট মনে রাখতে পারলেই হবে। ঠিক আছে, আশা করছি এটা বুঝছো। এবারে লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে আমরা ভেক্টর সমীকরণ আর কার্তেশীয় সমীকরণের সম্পর্কটা দেখব। ভেক্টর সমীকরণ আর কার্তেশীয় সমীকরণ, খেয়াল করো। আমি এই কার্তেশীয় সমীকরণটা তোমাদেরকে দুই ধাপে দেখাই, কারণ এক ধাপে দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। আমি একটু ভেঙে ভেঙে প্রথমে একটু অন্য কথা বলে সেখান থেকে আমরা ডিরেক্ট সূত্রে চলে যাব। দেখো, ভেক্টর সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ মানে বুঝতে পারছো এক্স ওয়াই এর সমীকরণ, আর আমাদের প্রশ্নটা থাকবে ভেক্টর সমীকরণ। তো খেয়াল করো, আমি যদি তোমাকে এরকম বলি যে ভাই এ বিন্দুগামী এবং এই যে আরেকটা ভেক্টর ধরো, এই যে বি ভেক্টর, হ্যাঁ বি ভেক্টর এ বিন্দুগামী, এই যে এ বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল লেখার ভেক্টর সমীকরণ কি ছিল বলো? বি বলতে এখানে যদি আমি বড় হাতের বি লিখেছি, আমরা এখানে বড় হাতের বি দিয়ে লিখলাম বি। ওকে, এখন আমরা এই যে দুই বিন্দুগামী রেখার ভেক্টর সমীকরণ কি পেয়েছিলাম, আর ইকুয়াল টু এ প্লাস টি বি মাইনাস এ, তাই না? আমি সেটা একটু লিখি, যে কারণ আমার দুই বিন্দুগামী রেখার সমীকরণ, কার্তেশীয় সমীকরণ কি y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস টু। আর ভেক্টর রূপ, আমরা ভেক্টর আর কার্তেশীয় মিলাবো, যে ভেক্টরটাই আসলে কার্তেশীয় কিনা, সেম জিনিস কিনা, তাহলে তুমি বুঝবো যে আমার বের করাটা ঠিক আছে। তাহলে দুই বিন্দুগামী যদি আমি বলতাম যে এ বিন্দু আর বি বিন্দুগামী, এ ও বি বিন্দুগামী, এটা কি দেখলাম আমরা, দুই বিন্দুগামী, ধরো এর অবস্থান ভেক্টর এ দেওয়া আছে, এই বিন্দুর অবস্থান ভেক্টর বি দেওয়া আছে, তখন আমরা কি দেখলাম সূত্র, আর ইকুয়াল টু এ প্লাস টি বি মাইনাস এ, এটা হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। ওকে, এখন আমরা দেখবো এটা মানেই অবশ্যই কার্তেশীয় সমীকরণটাও সেম আসতে হবে। হ্যাঁ, আমি একবারে দ্বিমাত্রিক না দেখে তোমাদেরকে ত্রিমাত্রিকের ক্ষেত্রে দেখাই। ত্রিমাত্রিক সমীকরণটা কি হবে কার্তেশীয় ক্ষেত্রে, y মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান বাই জেড ওয়ান মাইনাস জেড টু, এটা হবে, জেড চলে আসবে এখানে। আমরা দ্বিমাত্রিকটা সরল লেখায় শিখবো, সেখানে 9 তোমরা শিখেছো y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এখন এটা মানেই সেটা, সেটা আমরা এখন প্রমাণ করে দেখাবো যে এটা মানেই সেটা কিনা। তো এখন এখানে একটু ব্যাপারটা বড় হয়ে যাচ্ছে, ধরো দুই বিন্দুগামী যখন আমি বলবো, ধরো আমি এগুলো একটু মুছি, দুই, তো আমাদের ধরো এ বিন্দু আর বি বিন্দু দেওয়া থাকবে প্রশ্নে। এ বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম, মনে করি x1 y1 z1, ত্রিমাত্রিক আমি একবারে দেখছি। আর বি বিন্দু মনে করি এটাও প্রশ্নে দেওয়া থাকবে x2 y2 z2। ওকে, এটা দেওয়া থাকবে দুটো বিন্দু, এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে বলবে। তো আমি দুই বিন্দুগামী না বলে আমি আপাতত এটাকে একটু ঢেকে রাখি, মনে করছি আমার বিন্দু দেওয়া নাই। আমার যেটা বলছে, আমি ধরে নেই যে আমার বলছে এই বিন্দুগামী, এই এ বিন্দুগামী, এবং আমি ধরে নিলাম এখানে আমার ডিরেকশন ভেক্টরটাই সরাসরি দেওয়া, যে এই ভেক্টরটার মান দেওয়া, মনে করো বি ভেক্টরটা এভাবে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ, সরাসরি এই ভেক্টরটাই দেওয়া। বলছি এই বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল লেখার সমীকরণ। এখন আমি এই যে আর, আমি যেহেতু কার্তেশীয় কম্পেয়ার করবো, আমি আর কেও লিখে দিই, আর মানে ওই যে চলমান বিন্দু, সবসময় আমরা আর ধরছিলাম, চলমান বিন্দুর অবস্থান ভেক্টর, আর চলমান বিন্দুটা কি x y z, তাহলে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, এটা আমরা ধরে নিলাম। তো এবার আমরা কম্পেয়ার করি, আসো যে আমরা কি দেখি, জানি আমরা সূত্র কি জানি, এটা সূত্র জানি না বলো, আর ইকুয়াল টু এই যে এ ভেক্টর, এই বিন্দুগামী এবং এই রেখার সমান্তরাল লেখার সমীকরণ, এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর। এখন আর মানে কি বলতো ভাই, আর মানে ওই যে এক্স আই ক্যাপ, তাহলে লিখে ফেলি, আর মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ।
ওকে, এখন এ ভেক্টর মানে কি ছিল? এ ভেক্টর মানে ছিল ওই এ বিন্দুর অবস্থান ভেক্টর। এখানে আবার আমি অবস্থান ভেক্টর না দিয়ে স্থানাঙ্কই লিখে ফেলেছি। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? এইটা মানে স্থানাঙ্ক, এটা স্থানাঙ্ক হলে অবস্থান ভেক্টর কত হবে? মূল বিন্দুর সাপেক্ষে, এই যে মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর কত হবে? আমি একবারে লিখি যে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, এটা হবে প্লাস টি ইনটু বি ভেক্টর। বি ভেক্টরটা সরাসরি দিয়ে দিয়েছি কত? x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। ওকে, আমি এবার এই সবগুলোকে গুণ করি, গুণ করে কমন টমন নিয়ে সাজাই। তাহলে এটা যদি এই পাশে আসে তাহলে x মাইনাস x1 হয়ে যাবে, x মাইনাস x1 ইনটু কত থাকবে? i ক্যাপ প্লাস এই যে জে জে, তাহলে বিয়োগ হলে কত হবে? y মাইনাস y1 ইনটু j ক্যাপ প্লাস কি হবে? z মাইনাস z1 ইনটু k ক্যাপ ইকুয়াল টু এটা থাকবে যে t x2 i, তাহলে t x2 i ক্যাপ প্লাস t y2 j ক্যাপ প্লাস t z2 k ক্যাপ। ওকে, এবারে তোমরা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে যে ভাইয়া এই পাশে আমি যদি এই যে আই ক্যাপের সহগগুলো কি সেম হবে না? দুই পক্ষ যেহেতু সমান, এখানেও আই ক্যাপের সহগ যদি এখানে আই ক্যাপের সহগ সেটাই হবে। তাহলে কি হতে হবে? অবশ্যই যে এখান থেকে কি আসতে হবে? x মাইনাস x1 ইকুয়াল টু, অবশ্যই এই যে এইটা আসতেই হবে যে ইকুয়াল টু টি এক্স টু। তাহলে তোমরাই বলো x মাইনাস x1 বাই x2 ইকুয়াল টু কত এখানে আসছে? টি। এরপরে আমি যদি বলি যে এই দুটাকে যদি আমি সেম ধরি, এইটাকে আর এটাকে যদি আমি সেম ভাবি, তাহলে কি আসবে বলো? y মাইনাস y1 ডিভাইড ইকুয়াল টু টি এক্স টু। তাহলে অতএব টি এর মান কত আসবে? y মাইনাস y1 বাই এক্স টু, সরি সরি এক্স টু না, এখানে টি ওয়াই টু। তাহলে ওয়াই টু ইকুয়াল টু কত হবে? টি। একইভাবে এইটা আর এটা যদি সেম হয় তাহলে z মাইনাস z1 ইকুয়াল টু টি জেড টু। তাহলে অতএব z মাইনাস z1 ডিভাইডেড বাই z2 ইকুয়াল টু কত হবে বলো? টি হবে। তাহলে সবগুলোই তো টি, তাহলে এইটা এটা এটা তিনজনই কি হবে? সমান। তাহলে অতএব অ্যান্সার কি হবে বলো? x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 ইকুয়াল টু z মাইনাস z1 ডিভাইডেড বাই z2। এখন এখানে পরিচয়গুলো বুঝতে হবে। এখানকার পরিচয়গুলো আমি একটু বলে দেই। এখানে খেয়াল করো, এই যে x1 y1 z1 এরা কি? এরা হচ্ছে ওই যে এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক বা অবস্থান ভেক্টর, বা অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ। অবস্থান ভেক্টরের এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ হচ্ছে x1 y1 z1, বা স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1। কিন্তু এই x2 y2 z2 এরা কিন্তু আরেকটা বিন্দুর স্থানাঙ্ক না, বরং এরা কি আরেকটা যে ভেক্টর আছে, যে ডিরেকশন ভেক্টর যেটা দেওয়া আছে, সেই ভেক্টরের এই বিন্দুগুলার স্থানাঙ্ক মানে সহগ, মানে অবস্থান। এটা কিন্তু অবস্থান, এটা কিন্তু ডিরেকশন ভেক্টর। এটা কি ডিরেকশন ভেক্টর? তাহলে এরা এরা কি বলো? এরা হচ্ছে ডিরেকশন ভেক্টরের ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ। এখন আমাদের পরীক্ষাতে এই তথ্য দেওয়া থাকবে না, আমাদের পরীক্ষায় দুইটা বিন্দু দেওয়া থাকবে, যেটা আমি বলছিলাম এই যে একটু আগে এটা ঢেকে রেখেছিলাম। আমাদের এই যে আরেকটা বিন্দু দেওয়া থাকবে x2 y2 z2। তাহলে x2 y2 z2 যদি দেওয়া থাকে, খেয়াল করো তো, এই যে আমরা যখন সূত্রগুলো লিখেছিলাম আমি এখানে বলেই দিয়েছিলাম যে r ইকুয়াল টু a প্লাস tb, এটা কিন্তু ডিরেকশন ভেক্টর। কিন্তু যদি তা না দিয়ে আমাদের সরাসরি দুটো বিন্দু দিয়ে দিত, তখন আমাদের সূত্র কি ছিল? r ইকুয়াল টু a প্লাস t। এই জায়গায় কি হতো তখন? b মাইনাস a, মানে পরেরটা বিয়োগ আগেরটা। তাহলে আমার যদি এরকম দুইটা বিন্দুই দেওয়া থাকে, তখন তোমরাই বলো এই x2 এর মানটা তখন কি হবে? এর সমান্তরালে কি এটা না? তখন কি হবে? জাস্ট এই যে x2 মাইনাস x1, তার সাথে t থাকবে, আমি টিটা অ্যাভয়েড করলাম। x2 মাইনাস কি হবে? x1। তাহলে x2 এর বদলে তখন আমরা কি বসাবো? যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে, আমি যে সূত্রটা প্রতিপাদন করেছি এখানে কিন্তু আমাদের এই আরেকটা ডিরেকশন ভেক্টর দেওয়া আছে, কিন্তু ডিরেকশন ভেক্টর না দিয়ে যদি দুইটা বিন্দুগামী ভেক্টর বলতো, তখন এই x2 এর জায়গায় কি লিখতা? পরেরটা বিয়োগ আগেরটা, মানে x2 মাইনাস x1। তাহলে আমরা কি লিখবো? যে দুইটা বিন্দু দেওয়া থাকে, খেয়াল করো, এই দুই বিন্দুগামী রেখার কার্তেশীয় সমীকরণ কি হবে? জাস্ট চিন্তা করো তাহলে, x মাইনাস x1 আর এই যে x2, এটা কিন্তু ডিরেকশন ভেক্টরের কোএফিসিয়েন্ট, আই ক্যাপের সহগ। কিন্তু আমার কিন্তু এখন ডিরেকশন ভেক্টর দেওয়া নাই, আমার আর দুইটাই বিন্দু দেওয়া আছে, এটা দেওয়াই নাই। তাহলে তখন এই x2 এর মানটা কিভাবে বসাবা? এই যে x2 মাইনাস x1, ঠিক? তাহলে কি বসাবা? x2 মাইনাস x1 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই এই y2 এর বদলে দেখো y2 আর y2 মাইনাস y1 কিন্তু সেম না। আমি আবারও বলছি, এখানে y2 আমি যদি এটাকে a1 b1 c1 দিয়ে লিখতাম তোমাদের বুঝতে সুবিধা হতো। এই y2 টা বোঝাচ্ছে ডিরেকশন ভেক্টরের কোএফিসিয়েন্ট, কিন্তু আমার কিন্তু এটা দেওয়াই নাই, আমাদের দেওয়া থাকবে এটা। তখন সেই কোএফিসিয়েন্ট আমরা কিভাবে বের করব? পরেরটা বিয়োগ আগেরটা। তাহলে কি হবে? y2 মাইনাস y1
ইকুয়াল টু z2 মাইনাস z1 ডিভাইডেড, সরি z মাইনাস z1, z মাইনাস z1 ডিভাইডেড বাই এই z2 এর বদলে তখন কি লিখবা, z2 মাইনাস z1। যখন এই কোএফিসিয়েন্টটা দেওয়া থাকবে না, শুধু দুটো বিন্দু বলবে, তখন জাস্ট বিয়োগ করে করে বসাই দিবা। দেখো আমরা যেহেতু ত্রিমাত্রিক সমীকরণ লিখলাম, আমরা যদি 2D স্পেসে আমাদের সরলরেখার সমীকরণ লিখি, তখন কি হবে, x minus x1 by x2 minus x1, y minus y1 divided by y2 minus y1। কথা কি বুঝছো? এটাই কি আমরা সরলরেখা অধ্যায়ে শিখবো সামনে। তোমরা 9 9 শিখে এসেছো না, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে z বাদ দাও, এই দুটো বিন্দু, তাহলে কি এই সমীকরণটা আসবে না? ওকে, আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, যে আমরা এই যে এই সমীকরণ বা এই সমীকরণ থেকেই কিন্তু এখানে আসলাম, এই সমীকরণ থেকেই কিন্তু আমরা এখানে আসলাম। ঠিক, তাহলে আমাদের যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে, তখন আমরা এই যে এই সূত্রটা যে ইউজ করছিলাম, তো সেই সূত্রটা ঠিক আছে। আমি এই সূত্রটা এটা একবারে ডিরেক্ট লিখলাম না, লিখলে ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যেত, তাই আমি এটার বদলে আমি কোএফিসিয়েন্ট মানে ডিরেকশন ভেক্টরের কোএফিসিয়েন্ট ব্যবহার করেছি। ডিরেকশন ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া ছিল, এটা ধরে নিয়ে আমরা এটা প্রমাণ করেছিলাম, তাই একটু সহজ এসেছিল। এরপরে আমাদের যদি এটা দেওয়া না থাকে, তখন কি এটার জায়গায় যে বিয়োগ করে করে বসাইতাম, আমরা এখানেও তাই কোএফিসিয়েন্টের জায়গাতে বিয়োগ করে করে বসাই দেব। ওকে, তাহলে আশা করছি বুঝছো যে এটা মানেই কি আমার কার্তেশীয় সমীকরণ, এটা তার মানে ঠিক আছে, আমরা যে ভেক্টর সমীকরণ ব্যবহার করছি সেটা ঠিক আছে, এটাই ভেক্টর সমীকরণ, কারণ এটা মানে তো এটা, আর এটা আমরা শিখেছি, এটা আমাদের ঠিক আছে। ওকে, আশা করছি ব্যাপারটা বুঝছো, মনে রাখতে পারবে। চলো আমি ছোট্ট একটা ম্যাথ করে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। কি বলছে আমার এখানে, এত এত বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। দেখো কার্তেশীয় সমীকরণ বললে কোনো ব্যাপার ছিল না, যে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। দেখো এখানে y2 মাইনাস y1 যদি আমি লিখেছি x2 মাইনাস x1, যদি সবগুলাই x1 মাইনাস x2 করতাম, y মাইনাস y2 করতাম, z1 মাইনাস z2 করতাম, মাইনাস মাইনাস কমন তো বাদ হয়ে যেত, তাহলে সমস্যা নাই। তাহলে কি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, যখন আমি যদি সমীকরণটা বের করতে চাই, তাহলে কি হবে, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু z মাইনাস z1 ডিভাইডেড বাই z1 মাইনাস z2। এটা তো কার্তেশীয় ইজি, কিন্তু আমাদের ভেক্টর বের করতে বলছে। ভেক্টর বের করতে বললে কি করবা, এই যে ভেক্টর সমীকরণটা আমাদের কি, আমরা এই যে এইটা লিখি, তাহলে লিখে ফেলি চলো। তাহলে প্রথমে এই বিন্দুকে আমি নাম দিলাম a, এটাকে নাম দিলাম আমি b। তাহলে a বিন্দুর অবস্থান ভেক্টরগুলো আমি লিখি, কারণ আমাদের এই সূত্রে এগুলো সবই কিন্তু অবস্থান ভেক্টর ব্যবহার করেছি। এটা অবস্থান ভেক্টর, এটা অবস্থান ভেক্টর, এটাও কি অবস্থান ভেক্টর, মানে বিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেওয়া থাকবে। কিন্তু এখানে তো অবস্থান ভেক্টর নাই, এখানে কি দেওয়া আছে, সরাসরি বিন্দুই দেওয়া আছে। তাহলে আমরা a বিন্দুর অবস্থান ভেক্টর লিখি। যদি আমি সেটাকে এই যে a ভেক্টর ধরে নিই, তাহলে কত হবে, 1 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। এবার আসো বি বিন্দুর অবস্থান ভেক্টর, আমি এটাকে বি ভেক্টর ধরে নিলাম। আবারও বলছি, এই এই ব্যাখ্যাটা তোমাদেরকে লাগবে না পরীক্ষায়, জাস্ট বোঝানোর জন্য যে আমার এটা ধরা ঠিক আছে, মানে এটা যে এটা যদি প্রমাণ আমি দেখালাম, তারপর এটা যে ঠিক আছে কার্টেসিয়ানের সাথে মিলছে, ওকে, এটা বোঝানোর জন্য। এবার আসো, তাহলে বি এর অবস্থান ভেক্টর কত হবে, 4 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস k ক্যাপ, কারণ আমার সরাসরি ভেক্টর সমীকরণই বের করতে বলছে, মানে সরাসরি আমি এই সূত্র ইউজ করে ম্যাথ করে ফেলতে, তাহলে আমার হয়ে গেল ভেক্টর সমীকরণ। তাহলে বলো এ বি রেখার ভেক্টর সমীকরণ কি হবে, তাহলে অ্যানসারটা কি হবে বলো, আর ইকুয়াল টু কি হবে, এই যে এ ভেক্টর প্লাস কি বলো টি ইনটু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ওকে, এটাই আমাদের সূত্র ছিল না, এই যে আর ইকুয়াল টু এ প্লাস টি ইনটু বি মাইনাস। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে আমি এই যে এ ভেক্টর আর বি ভেক্টরের মান বসাই দেই। এ ভেক্টরের মানটা এখানে নিয়ে চলে আসো, এই যে এ ভেক্টরের মানটা এখানে নিয়ে চলে আসো, এই যে এখানে চলে আসলো, প্লাস টি ইনটু বি মাইনাস এ। তাহলে বি কত, এই যে এইটা বি, এইটা সেখান থেকে বিয়োগ হবে কি ভাইয়া, বিয়োগ হবে মাইনাস, মাইনাস হবে কি এই যে এ ভেক্টর। এটাই আমার অ্যান্সার, শেষ ক্যালকুলেশন করে তাহলে লিখে দেওয়া। আচ্ছা, এর সাথে মাইনাস গুণ মানে প্রত্যেকটার চিহ্ন কিন্তু পাল্টে যাবে, এই যে এখানকার প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানকার প্লাসটা হয়ে যাবে মাইনাস। ওকে, এবারে তাহলে তোমরা আমাকে বলো এটা যোগ বিয়োগ করলে কত হয়, বা আর ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, এখানে কত হচ্ছে প্লাস টি ইনটু, আমি আগে একটু এগুলো যোগ বিয়োগ করে ফেলি, তাহলে 4i থেকে i গেলে কত 3i ক্যাপ, এই যে মাইনাস 3 জে মাইনাস 2 জে কত মাইনাস 5 জে ক্যাপ, কে থেকে 3 কে গেলে কত মাইনাস 2 কে ক্যাপ। মানে আমি এখন টি গুণ করে আই ক্যাপের গুলোকে একসাথে কমন নেব, জে ক্যাপের গুলো একটু সাজাবো আর কি। তাহলে বলো অতএব আর আমি একবারে লিখছি, এখানে আই ক্যাপ 3i এর সাথে টি গুণ হবে, তাহলে কত হবে 3t i ক্যাপ। তাহলে আমি যদি আই ক্যাপ কমন নিই, তাহলে কি হবে 1 প্লাস 3t আই ক্যাপ প্লাস, এখানে 2j এখানে মাইনাস 5j টি গুণ হওয়ার পরে, তাহলে কত হবে 2 মাইনাস 5t ইনটু j ক্যাপ। ওকে, আর এখানে 3k এখানে মাইনাস 2k, তাহলে কত হবে প্লাস 3 মাইনাস 2t ইনটু k ক্যাপ। এটাই হবে আমাদের অ্যান্সার, এটাই হবে আমাদের নির্ণয় ভেক্টর সমীকরণ। এটাই ঠিক আছে। কিভাবে ঠিক আছে তার ব্যাখ্যা আমি অলরেডি দিয়েছি, যে এটাই এই সূত্র ধরলে অ্যান্সার হবে, আর এটাই কি আমার
এই যে দেখো কার্তেশীয় সমীকরণ মিলে গেছে। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। পরীক্ষায় যদি এরকম প্রশ্ন চলেই আসে অ্যান্সার করতে পারবা এবং ওভারঅল জিনিসটা বুঝছো। তো আমাদের এই ভেক্টর অধ্যায়ে এই যে এটা কিন্তু ত্রিমাত্রিক সমীকরণ, ত্রিমাত্রিক সমীকরণ। এই যে এই ব্যাখ্যাটা আমি কত জটিল ভাবে দেখালাম ভেক্টর টেক্টর দিয়ে। আমি আমি আরেকটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দেব, যেখানে আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার এ টু জেড নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের অনার্স লাইফে বা যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ছো তাদের জন্য হেল্পফুল হবে। এবং সেখানে আমি প্রত্যেকটা ব্যাখ্যা খুবই সিম্পল ভাবে, খুবই ইজিয়েস্ট ওয়েতে দিব, যাতে করে তুমি খুব সহজেই বুঝতে পারো। কারণ এত কঠিন জটিল ক্যালকুলেশন করে আমি দেখাবো না, খুব সহজে ডিরেকশন ভেক্টর কি, সেগুলোর কোএফিসিয়েন্ট কি, এগুলো মানে খুব সুন্দর সিম্পল ব্যাখ্যাতে আমি দেখাই দিব। ঠিক আছে, সেটা তোমরা চাইলে দেখতে পারো, আমাদের চ্যানেলের সাথে থাকতে পারো। তো সকালে ভালো থাকো। আসসালামু আলাইকুম।